আপনার ওই বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় দেখতে চান আমি খুব সংক্ষেপে শুনবো। তার আগে আপনার আরেকটি আলোচিত ভিডিও দেখতে চাই ক্রিকেট খেলা নিয়ে, আমি শুনি একটু। কি একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের? জি জি, আপনি কাঠি দিয়ে ব্যাট দিয়ে যখন বললেন এটা ক্রিকেট, এখন আবার দেখেন পা দিয়া লাথি মারে, কি সারা দুনিয়া একদম উন্মাতাল হয়ে গেছে। আপনি কেমন খেলা পছন্দ করেন? খেলতে হবে তো মানুষকে নাকি? সেটা নানা ধরনের খেলা খেলতে হয়, কোন লেভেলে খেলা চলছে, কোন খেলা আমাদের খেলা উচিত? প্রথম কথা হচ্ছে যে আপনার এইটা প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে হচ্ছে আপনার যারা আয়োজক ছিল একটা প্রতিবন্ধী সংগঠন আয়োজন করেছে। সেখানে ৭১-এর প্রতিবন্ধী, ৯০-এর রাজনৈতিক আন্দোলনে যারা প্রতিবন্ধী হয়েছেন এবং ২৪-এর মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড লোকজন, যারা এই আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে যারা প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সম্মাননার একটা প্রোগ্রাম ছিল। সেখানে উপদেষ্টা আসার কথা ছিল, গণ অভ্যুত্থানের বড় বড় ব্যক্তিরা আসার কথা ছিল, নায়করা। কিন্তু আমি প্রোগ্রামে গিয়ে দেখলাম যে আপনার ওনারা কেউ আসছেন না, শুনলাম। এবং আমি অনেক নিচের দিকের মেহমান গিয়ে দেখলাম যে আমি ওখানে আসলে কাইন্ড অফে প্রধান অতিথি হয়ে গেছি আর কি। এবং আপনি যেহেতু গণমাধ্যমের যেমন বিশ্ববিদ্যালয়ের গত প্রোগ্রামটা ভিসি আসেনি, আপনি কাইন্ড অফ প্রধান অতিথি হয়ে গেছেন। ওখানে দিলার আপা প্রধান অতিথি ছিলেন। তাহলে এখন দেখেন, আপনারা জানেন যে গণমাধ্যমের অ্যাসাইনমেন্টের রুলস হচ্ছে প্রোগ্রামে ব্রাহ্মণ না থাকলে ক্যামেরাম্যান যায় না। তো এই যখন গুরুত্বপূর্ণ লোকরা যেহেতু যাচ্ছে না, ওখানে অলমোস্ট সাংবাদিকরা কেউ যায় নাই। আচ্ছা, তো তখন আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ এর আগে ২ ঘন্টা থেকে আমি প্রতিবন্ধী মানুষদের বক্তব্য শুনছিলাম, যারা চোখ হারায় ফেলছেন, হাত নাই পা নাই, তাদের যে লড়াই কষ্ট, রাষ্ট্র কি দিচ্ছে দিচ্ছে না। এবং আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানেও প্রতিবন্ধীদের একটা সেকশন আছে, ওটার যিনি দায়িত্বে একজন আমলা, উনি এসেছিলেন ওই প্রোগ্রামটাতে। তো ৯৩ লক্ষ মানুষ বাংলাদেশে প্রতিবন্ধী কোনো না কোনো ফর্মে। এই জনগোষ্ঠীর প্রতিদিনকার যে কষ্টের লড়াই, সেই লড়াইটা তুলে ধরবার প্রয়োজনীয়তা গণমাধ্যম মনে করেন নাই, শুধুমাত্র ওখানে কোনো ব্রাহ্মণ যায় নাই বলে। তাহলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন ওই যে বললাম আমি তো নমশূদ্রের রাজনীতি করি, আমি তো অচ্ছুৎ দলিতদের রাজনীতি করি, তখন আমার কষ্ট থেকে আমি বলেছি, যদি এখানে আরো অনেক কিছু বলছি, যদি এখানে পরিমণি থাকতো, এখানে বুবলির বাচ্চার বাপকে এই আলোচনার টপিক থাকতো, এখানে খেলা ফুটবল ক্রিকেট এগুলো হইতো, তাহলে এখানে ক্যামেরা গণমাধ্যমের কোনো অভাব, ওই যে গণমাধ্যমের কথা কিন্তু আমি বলছি, তাদের কোনো অভাব হইতো না। এইটা সিম্পলি আমার একটা কষ্ট থেকে আমি বলেছি যে এই প্রায় ১ কোটি প্রতিবন্ধী মানুষের খবর, তার লড়াইটা তুলে ধরবার প্রয়োজনীয়তা মেহমানরাও বোধ করেন নাই, ক্যামেরাম্যানরাও বোধ করেন নাই। তো এইটা হচ্ছে ওটার কনটেক্সট, মানে সিরিয়াসনেসের জায়গা থেকে। খেলা তো খেলা থাকবে না কেন ভাই? আমি নিজে ফুটবলের উপরে অনেকগুলো কমেন্ট্রি দিয়েছি, বা বিসিবি দখলের আগে পরের ঘটনাগুলো নিয়ে আমি অনেকগুলো কমেন্ট্রি দিয়েছি, কিভাবে রাজনীতি মুক্ত করা দরকার। কোন ধরনের খেলাধুলা পছন্দ করেন বা প্লেয়ার ছিলেন? আমি মেইনলি হচ্ছে ক্রিকেট খেলেছি, লম্বা সময় ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলেছি, বাট আমার দমের সমস্যা ছিল আর কি। তো আমি লম্বা দম নিতে পারতাম না, তো এই জন্য হচ্ছে যে আমি ক্রিকেট বেশি খেলায় তো মানা নাই। খেলায় কোনো মানা নাই, আপনার বক্তব্য অ্যাবসলিউটলি খেলায় কোনো মানা নাই। বাট এটা একটা সিরিয়াস কনভারসেশনের জায়গা যে আমরা খেলায় ভালো কেন করতে পারছি না, সেটা তর্কটা করা দরকার। যে আমি একটা সংক্ষেপে ওই লাইনটা শুনে আমি আরেকটা বিষয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি একদমই জানতে চাই, আপনি যদি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সেটার স্ট্রাকচারটা কি হবে, সেখানে কি হবে, একদম সংক্ষেপে জানতে চাই। দেখেন, একদম সংক্ষেপে বলা যাবে না, এটা আরেক দিনের একটা আলোচনার জন্য রেখে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশের সব ছেলে মেয়েকে ডিগ্রি পড়া, অনার্স পড়ানো, মাস্টার্স পড়ানো, এবং এইটার যে একটা কাঠামোগত বাস্তবতা তৈরি হয়েছে, এখান থেকে বিশ্ববিদ্যালয়কে বের হয়ে আসা দরকার, রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। দেশের 5% ছেলেমেয়েরও বিশ্ববিদ্যালয় পড়বার কোনো প্রয়োজন নাই, সারা পৃথিবীতে পড়ে না, দরকার নাই। রাষ্ট্রকে দেখতে হবে আমার এই রাষ্ট্রটা চালানোর জন্য কয়জন ডাক্তার দরকার, কয়জন নার্স দরকার, কয়জন ইঞ্জিনিয়ার দরকার, কয়জন লয়ার দরকার, এবং যে কয়জনকে আমি পড়াচ্ছি সেই পরিমাণ জব মার্কেট আছে কিনা। এইগুলোর বিবেচনায় আপনি যদি না নিয়ে হাজারে হাজারে ছেলে মেয়েদেরকে সব সাবজেক্ট পড়ান, তাহলে দিন শেষে কী হবে? লেখাপড়া হবে না।
আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমন দাবি হচ্ছে hall নাই, বিশ্ববিদ্যালয়ের খাবার কনসেপ্ট মানে কি জব মার্কেট না আসলে কি তাই না, কনসেপ্ট? ওইটাও তো মাথায় রাখতে হবে। না, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা কি? রিসার্চ, গবেষণা, তারপরে হচ্ছে রাইট নাগরিক তৈরি করা, প্রফেশনাল ক্লাস তৈরি Exactly, করা, চাকরি তো না, চাকরিও চাকরি include, রাষ্ট্র পরিচালনা but- করতে but হবে তো। বিশ্ববিদ্যালয়ের থিমটা তো অনেক বড়। এক্স্যাক্টলি, তাহলে সেইখানে যদি আপনি শুধুমাত্র আপনার রাজনৈতিক আন্দোলন, আপনার মিছিল মিটিংটা মানে প্রাধান্য পায়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি ইনভেস্ট করবেন, কিন্তু এখান থেকে কোনো আউটপুট আসবে না। এবং তাই হচ্ছে বাংলাদেশের সব রাষ্ট্রের এই বিশাল অংশ দূরে হাজার হাজার তথাকথিত রাজনীতিবিদ তৈরি হয়েছে, দেশ বদলায় নাই কেন? আমরা তো অনেক আন্দোলন করেছি, তারপরও আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই কেন? আমার কোনো প্রতিষ্ঠান পরিচালনা করবার লোক নাই। আপনি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেন, 500, 700, 1000 ইন্টারভিউ দিয়ে 5টা লোক নিতে পারে না। অলমোস্ট কোনো স্কিল নিয়ে আমাদের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে না, এন্টায়ারলি জিরো স্কিল। জি। ল্যাঙ্গুয়েজ জানে জি, না, জি। কম্পিউটিং জানে না, দুনিয়ার কোনো স্কিল নিয়ে এসে বের হচ্ছে না। তো এই তর্কটা তো 2026 সালে এসে করতে হবে যে আমার বিশ্ববিদ্যালয়গুলোর আসলে ফিট ফর পারপাস কিনা, তার না তাকে ওভারহোলিং করা জি, দরকার। একদমই শেষ পর্যায়ে আপনার